জয় হিন্দ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটা জিকে ক্লাস। তো এই ক্লাসটা কন্টিনিউ হবে, এইভাবেই চলতে থাকবে। ডাব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপের জন্য তোমাদের এই ক্লাসগুলো অনেকটাই উপকার হয়ে থাকবে। তো চলো ক্লাসটা শুরু করব। ক্লাসগুলো তোমরা দেখবে, সঙ্গে তোমরা একটা খাতা পেন নিয়ে বসো, এই পয়েন্টগুলোকে নোট করবে, ঠিক আছে? আজকে ইতিহাসের যুগ বিভাজন নিয়ে পড়বো আমরা। সবার প্রথম এখানে বলেছে হেরোডেটাসকে ইতিহাসের জনক বলা হয়। তো আমরা একদম প্রথম থেকে ক্লাসগুলো করব। হেরোডেটাসকে ইতিহাসের জনক বলা হয়। ইতিহাসকে আমরা তিনটি যুগে ভাগ করি, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, নব্যপ্রস্তর যুগ। এবার রয়েছে তাম্রপ্রস্তর যুগ এবং ব্রোঞ্জ মিশ্র যুগ। এটাও তোমরা সঙ্গে অ্যাড করে নাও। প্রাচীন যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়, যেমন প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ। তার নিচে আমি তোমাদেরকে নোট দিয়ে দিচ্ছি, এটা একটা মাঝখানে নোটটা দিচ্ছি, তোমরা এটা নোট করে নাও। ভীমবেটকা, মধ্যপ্রদেশে অবস্থিত ভীমবেটকা এই গুহাটি, এটি প্রস্তর যুগের একটি গুহাচিত্র। এটি 2003 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়। ভীমবেটকা গুহাগুলির আবিষ্কার হয় 1957 থেকে 1958-র মধ্যে। তো এটা একটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিতে এই কোশ্চেনটা যদি আসে যে ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশে। তো তোমরা এখানে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে প্রত্যেকটা। এগুলো তোমরা এভাবে বুঝবে না, যখন একটা কোশ্চেন হবে তখন তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনটাকে দেখতে কতটা সুন্দর লাগছে এবং কতটা ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তো এগুলো আমি করিয়ে দেবো পরে। নেক্সট চলে যাচ্ছি আমরা মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা হলো নব্যপ্রস্তর যুগের একটি কৃষিকেন্দ্রিক সভ্যতা এবং প্রাচীনতম সভ্যতার নিদর্শন। এটি কোন নদীর তীরে অবস্থিত যদি বলা হয়, এটি বোলান নদীর তীরে অবস্থিত। ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম সভ্যতা একটি মেহেরগড় সভ্যতা 1974 সালে আবিষ্কৃত হয়েছিল। এটি কবে আবিষ্কৃত হয়েছে? 1974 সালে। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ যা ফ্রাঁসোয়া জরিজ ও রিচার্ড মিডো। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিভিআই, ঠিক আছে? তোমরা এটা একটা নোট করে নেবে। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? যা ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো। মেহেরগড় অবস্থান, এটি পাকিস্তানের বেলুচিস্তানে কাচ্চি সমভূমিতে বোলান নদীর তীরে অবস্থিত। তো এগুলো কিন্তু প্রত্যেকটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই নোট করে নেবে। নেক্সট বলেছে মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো সমাধিক্ষেত্র। মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কি? সমাধিক্ষেত্র। এখানে কি কি ফসল ফলতো? সেখানকার মানুষ গম ও যব ফলাতো। সেখানে পশুপালনের দিক দিয়ে তোমরা যদি দেখো, ছাগল, ভেড়া ও কুচওয়ালা ষাঁড় ছিল তাদের গৃহপালিত পশু। পাথরের তৈরি জাতা, শস্য পেশার যন্ত্র মেহেরগড়ে পাওয়া গেছে। মেহেরগড়ে মাটির বাড়িগুলি রোদে পোড়ানো ইটের ব্যবহার দেখা যায়। তারপর তোমাদের বলে দিচ্ছি সবথেকে পুরনো শস্য মজুদ রাখার বাড়ি মেহেরগড়ে পাওয়া যায়। তো মেহেরগড়ে তোমরা কত কিছু পেয়ে যাচ্ছ, এখানে তোমরা ইম্পর্টেন্টগুলো প্রত্যেকটা এখানে লিখে রাখবে, মেহেরগড়ের নোটসগুলো, যেখানে কি কি পাওয়া যায় এবং কি কি তাদের গৃহপালিত পশু ছিল সব কিছু। তো তারা পাথরের কাস্তে ব্যবহারের প্রাচীনতম নিদর্শন এখানেই পাওয়া যায়। কার্পাস, তুলো চাষের প্রাচীনতম নিদর্শন মেলে মেহেরগড় সভ্যতায়। মেহেরগড় সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে মেহেরগড়, কিরকোল, মোহাম্মদ, কেটদিস, রাজতরঙ্গিনী থেকে। মেহেরগড় সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র আমি তোমাদেরকে কিছু বলে দিচ্ছি। একটা হচ্ছে মেহেরগড়, কিরগোল, মোহাম্মদ এবং কেটদিস, এই তিনটে হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ কেন্দ্র। নেক্সট চলে যাচ্ছি রাজতরঙ্গিনী থেকে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায়। রাজতরঙ্গিনী লিখেছেন কলহন। প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন উপাদান। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলি মূলত দুই ভাগে বিভক্ত: প্রত্নতাত্ত্বিক উপাদান, এটা অতীত, এবং সাহিত্যিক উপাদান। ভারতীয় প্রত্নতাত্ত্বিকের জনক হলেন আলেকজান্ডার ক্যানিংহাম, আর ফাদার অফ আর্কিওলজি এনাকে বলা হয়। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতীয় প্রত্নতাত্ত্বিকের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার ক্যানিংহাম, এবং তিনি ফাদার অফ আর্কিওলজি। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা কে? জন মার্শাল। তো এটার মধ্যে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না, প্রত্যেকটা আলাদা রয়েছে। একটা প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রতিষ্ঠাতা এবং জনক আলাদা রয়েছে। 1861 সালে ভারতের
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়। সাহিত্যিক উপাদান, তো সাহিত্যিক উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা একটা হচ্ছে দেশীয় সাহিত্য ও বৈদেশিক সাহিত্য বা বৈদেশিক বিবরণ বলতে পারো তোমরা। দেশীয় সাহিত্যের মধ্যে ধর্মীয় গ্রন্থ, ধর্মনিরপেক্ষ গ্রন্থ, জীবনচরিত। বৈদেশিক বিবরণের মধ্যে ভারতে আসা বিভিন্ন বিদেশি লেখক ও সাহিত্যিকদের বিষয় সংকলন, যেমন গ্রিক চৈনিক ও আরবীয় পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত রয়েছে। প্রত্নতাত্ত্বিক উপাদান যেমন রয়েছে এখানে, প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপিমুদ্রা ও স্থাপত্য ভাস্কর্যভাবে উল্লেখযোগ্য রয়েছে। এটা দুটি তোমরা এখানে জিনিস তোমরা লিখে নাও এই জিনিসটা। এপিগ্রাফি এটা কি রয়েছে, লিপিবিদ্যাকে বলা হয় এপিগ্রাফি, এবং পোলিওগ্রাফিকে বলা হয় লিপি স্টাডি। এই দুটো কিন্তু তোমাদের সমস্যা হতে পারে, খুব ভালো করে দেখবে। এপিগ্রাফি লিপিবিদ্যা এবং পোলিওগ্রাফি লিপি স্টাডি। পরবর্তীতে আমাদের সিন্ধু সভ্যতা এবং হরপ্পা সভ্যতা, তো এটা তোমরা নোট করে নেবে। 1921 খ্রিস্টাব্দে হরপ্পা ও 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো কেন্দ্র দুটি আবিষ্কার করা হয়। এই দুটি কেন্দ্রই সিন্ধু সভ্যতায় অবস্থিত। তো এই দুটি সভ্যতা কোথায় অবস্থিত? সিন্ধু সভ্যতায়। তাই শুরুতেই এই সভ্যতার নাম হয়েছিল সিন্ধু সভ্যতা, কিন্তু পরে সিন্ধু উপত্যকার বাইরে ও এই সভ্যতার অনেক কেন্দ্র খোঁজ মিলেছে। সেই সবকটা কেন্দ্রকে সিন্ধু উপত্যকার কেন্দ্র বলার যুক্তি নেই, ফলে হরপ্পা নামে ওই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা, কারণ সেখানেই ওই সভ্যতার প্রথম কেন্দ্রটি অবস্থিত হয়েছিল। তাছাড়া হরপ্পা ছিল ওই সভ্যতার বড় কেন্দ্র। যদি কোশ্চেন আসে হরপ্পা সভ্যতা সবথেকে বড় কেন্দ্র কি একটা যদি আসে যে সবথেকে বড় সভ্যতা কোনটা ছিল, তো তোমরা বলে দেবে হরপ্পা সভ্যতা ছিল সবথেকে বড় সভ্যতা, বড় একটি কেন্দ্র। হরপ্পা সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, কারণ হরপ্পার লোকেরা লিখতে জানতো, কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি। তাই প্রত্নতত্ত্বর ওপর ভিত্তি করেই হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে হয়। এই সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানত, সেজন্য একে তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। তো তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় একে, কারণ সেই সভ্যতার মানুষ তামা ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানত। তামা ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলোর মধ্যে হরপ্পা সভ্যতা সবথেকে বড়। খ্রিস্টপূর্ব 2600 থেকে খ্রিস্টপূর্ব 1800 অব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতার উন্নতির সময় ছিল। তবে মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 পর্যন্ত এই সভ্যতার সময়কাল ধরা যেতে পারে। হরপ্পা সভ্যতার শব্দের অর্থ পশুপতির খাদ্য। হরপ্পা শব্দের অর্থ রয়েছে কি? পশুপতির খাদ্য। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহনি 1921 খ্রিস্টাব্দে। এবার এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টোগোমারি জেলায় অবস্থিত। তো এটা একটু স্পেলিংটা মিস্টেক হয়েছে, এটা তোমরা মন্টোগোমারি হবে, ঠিক আছে। হরপ্পা বা রাভি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। হরপ্পা ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ। এটি কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কার করেন। সিন্ধু প্রদেশের লারকানা জেলায় সিন্ধু নদীর তীরে অবস্থিত। এই প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রটি থেকে বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগার, ব্রোঞ্জ নির্মিত নিত্যরতা, নারীমৃতি আবিষ্কৃত হয়েছে। ধোলাভিরা, তো ধোলাভিরা এগুলো আমি কিছু পয়েন্ট আছে ছোট করে দিয়েছি, এগুলো বেশি ইম্পর্টেন্ট কিছু আসবে না, তো এখান থেকে তোমরা জাস্ট এগুলোই মনে রাখবে। ধোলাভিরা 1921 সালে ঘোষিত ভারতের ইউনেস্কো হেরিটেজ সাইট। ধোলাভিরা 1921 সালে ঘোষিত ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে। এটি গুজরাট রাজ্যে অবস্থিত। বৃহৎ জলের ট্যাঙ্ক জল সংরক্ষণের জন্য পাওয়া গেছে এখানে। বিশাল জলধার স্টেডিয়াম, ঠিক আছে, বিশাল জলধার স্টেডিয়াম, বাঁধ এবং বিজ্ঞাপন ভোট পাওয়া গেছে। বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে এখানে। লোথাল আবিষ্কার করেন কে? SR রাও। লোথাল ছিল বন্দর নগরী। এবার যদি কোশ্চেন আসে বন্দর নগরী একটা যদি তোমাদের ওখানে কোশ্চেন দিয়ে থাকে এবং সঙ্গে অপশন দিয়ে থাকে, তো বন্দর নগরী কী ছিল তোমরা বলতে পারো লোথাল। তো লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাতে তোমরা স্টার দিয়ে রাখো। লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। যদি কোশ্চেন আছে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়, তো তোমরা বলে দেবে লোথালকে। বস্ত্র ব্যবসায়ের জন্য, নৌ বাণিজ্যের জন্য এটি গুরুত্বপূর্ণ স্থল।
টেরাকোটা জাহাজ, ধানের তুষ, ঘোড়াও জাহাজের পোড়ামাটির চিত্র উল্লেখযোগ্য পাওয়া যায় এখানে। এটি গুজরাটে অবস্থিত। এবার চলে যাচ্ছি কালীবঙ্গান। কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালো বালা। এটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এখানে ভিভিআই দিয়ে রাখতে পারো। কালীবঙ্গান শব্দের অর্থ কালো বালা। কালীবঙ্গান কেন্দ্রটি রাজস্থান রাজ্যে ঘরঘরা নদীর তীরে অবস্থিত। তোমরা এটা একটা নোট করে নেবে। উটের হাড় ও কাঠের নাঙল ব্যবহারের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে এখানে। এখানে হলকর্ষণের প্রমাণ পাওয়া গেছে। দাইমাবাদ, এটি মহারাষ্ট্রে অবস্থিত। বানওয়ালি হরিয়ানা রাজ্যে অবস্থিত। রোপার পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে অবস্থিত। এগুলো জাস্ট আমি তোমাদের পয়েন্টগুলো দিচ্ছি, তোমরা নোট করে রাখো। এগুলো এতটুকু জানলেই হবে। মানুষের সমাধির সঙ্গে কুকুরের সমাধির নিদর্শন পাওয়া গেছে। এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে, এটা মানুষের সমাধি হবে। মানুষের সমাধির সঙ্গে কুকুরের সমাধির নিদর্শন এখানে পাওয়া গেছে। তারপর চলে যাচ্ছি রাখিগড়ি। এটি হরিয়ানা রাজ্যে হিসার জেলায় অবস্থিত। কোন জেলায়? হিসার জেলায় অবস্থিত। ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট আলমগীরপুর, এটি উত্তরপ্রদেশে অবস্থিত। তো আজকের এই ক্লাসটি এতটুকুই। তো তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো নেক্সট আরও এই ক্লাসগুলো আসবে তোমাদের কাছে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এরকম এই কোশ্চেনগুলি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এবং সঙ্গে তোমরা নোট করে এগুলো রাখবে এবং বাড়িতে পড়বে। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো আজকের জন্য এতটুকুই, চলো বাই।